চালু হয়ে গেছে। দেখো ভালো করে, তোমরা দেখো ভালো করে। হ্যাঁ, ফ্যানটা অফ করে দিই, ফ্যান চললে পড়া হচ্ছে না। মিনিট, এসিটা অন করে রাখি, তাহলে সুবিধা হবে আমার। বাবারে, সবই দেখে নিলি হলি তো ঘরের তোরা। আচ্ছা দেখ, রাসায়নিক গণনা পেজ নাম্বার 3 বের করেছো সবাই? সবাই বার করেছো তো? হ্যাঁ, রাসায়নিক গণনার এই যে সংজ্ঞাটা দেওয়া আছে, এটা একবার পড়ে নেবে। হ্যাঁ, এর সঙ্গে উদাহরণটাও আরেকবার পড়ে নেবে, যার ফলে কি হবে, তোমাদের রাসায়নিক গণনা নিয়ে যদি কিছু সমস্যা থেকে থাকে সেটা রিপিট মানে ঠিক হয়ে যাবে। এই পয়েন্টটা পড়বে। তারপরে এটা পড়বে, রাসায়নিক সমীকরণের তাৎপর্য। হতে পারে যে পরীক্ষায় আসতে পারে। তো রাসায়নিক সমীকরণের তাৎপর্য দেখবে দুই প্রকার আছে। একটা হচ্ছে তোমার গুণগত তথ্য, আর একটা হচ্ছে তোমার পরিমাণগত তথ্য। ঠিক আছে? তো তো এটাকে পড়ে রাখবে। গুণগত তথ্যতে কি বলছে, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের সংকেত ও নাম লিখতে হবে। বিক্রিয়া অংশগ্রহণকারী কি বলে পদার্থগুলির উপস্থিত মৌলের নাম ও চিহ্ন লিখতে হবে। তারপরে বিক্রিয়া ও বিকারক ও বিক্রিয়ালব্ধ পদার্থের আণবিক সংকেত লিখতে হবে। ক্লিয়ার হলো তো? হ্যাঁ, এগুলো পড়বে। আশিকুলের কি হলো রে, রেস্ট হয়ে গেল। আচ্ছা, তারপরে পরিমাণগত তত্ত্ব দেখ। পরিমাণগত তত্ত্বতে বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থের অণু ও পরমাণু সংখ্যা, তারপরে বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থ সমূহের ওজন ও তাদের অনুপাত, এগুলো পড়বে। হ্যাঁ, গ্যাসীয় হলে সমচাপ ও সম উষ্ণতায় এদের আয়তনগত অনুপাত বার করা হয়, এগুলো পড়বে। ভরের সংরক্ষণ সূত্রের সত্যতা, এগুলো সব পড়বে। ঠিক আছে? তো এইভাবে গুণগত তথ্য, পরিমাণগত তথ্য পড়ে নেবে। তারপর এই উদাহরণটা অতটা না দেখলেও চলবে। হ্যাঁ, ঠিক আছে, যদি মনে করো দেখে নিতে পারো, অসুবিধা নেই। হ্যাঁ, এখানে দেখো দুই কি বলে মোল টোল দিয়ে দেওয়া আছে। আমিও তো তোমাদের মোল দিয়ে অনেক বলে দিয়েছি। একটা সমীকরণের থেকে আমরা কি কি মানে একটা এই যে সমীকরণ দেখতে পাচ্ছ, আমি বারবার বলছি দেখো, এই যে সমীকরণ দেখতে পাচ্ছ, এই সমীকরণ থেকে আমরা কি কি জানতে পারি। হ্যাঁ, আরেকবার রিপিট করে দিই। যেমন বিক্রিয়ক, কারা বিক্রিয়া অংশগ্রহণ করছে, কি উৎপন্ন হচ্ছে। এই যে পাশের যে সংখ্যাগুলো আছে এদেরকে সহগ বলা হয়। এদেরকে সহগ বলতে এদেরকে মোল দিয়ে চিহ্নিত করা হয়। 2 মোল, 1 মোল, 2 মোল। আবার এখান থেকে তুমি ভর বার করতে পারো। আবার এই 2 মোল মানেই আয়তন বার করতে পারো, যে 2 ইন্টু তোমার 22.4 লিটার যদি গ্যাসীয় হয়। এখানে পাশে 1 আছে, মানে 1 ইন্টু 22.4 লিটার। এখানে 2 আছে, মানে 2 ইন্টু 22.4 লিটার এনটিপি বা এসটিপিতে। এগুলো সব বার করতে পারো। অনুসংখ্যা বার করতে পারো। এখানে 2 মোল আছে, 1 মোল মানে অ্যাভোগাড্রোর সংখ্যা, তাহলে 2 মোল কত হবে, 2 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা। এখানে পাশে দেখো অক্সিজেন 1 আছে, তার মানে এখানে কত অ্যাভোগাড্রোর সংখ্যা হবে, 1 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা। এখানে দেখো 2 আছে, 2 অণু জল আছে, তা তুমি কি বুঝবে এখানে 2 অণু জল মানে কি, 2 অণু বুঝি 2 মোল জল মানে কি 2 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা অণু জল। এইভাবে তোমরা সব কিছুই করতে পারো, ভরের সংরক্ষণ সূত্র মেনে চলবে। এখানেও দেখবে ভরের সংরক্ষণ সূত্র মেনে চলে। দেখো 32 আর 4 36, এখানেও দেখো 36। ভরের সংরক্ষণ সূত্র মেনে চলবে। এই রিলেটেড অঙ্ক অনেক সময় থাকে, একদম ভরের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করতে হয় ওখানে। হ্যাঁ, ওই অঙ্কটা আমি অবশ্যই পেলে তোমাদের করাবো, কেন কি গত ব্যাচে এই কোশ্চেন ব্যাংকে আমি প্রশ্নগুলো পেয়েছিলাম। তারপরে ভরের সংরক্ষণ সূত্রটাও তোমরা এখান থেকে পড়ে নেবে, ব্যাখ্যাটা অতটা পড়ার দরকার নেই। ঠিক আছে? তারপরে এই জায়গাটা পড়বে, দেখো ভালো করে দেখে নাও। এই এখানে দেখবে আইনস্টাইনের ভর শক্তির নিত্যতা সূত্র আমরা ছায়া বই থেকেও পড়েছি, বাট তবুও এই বই থেকে একটু দেখে নেবে। হ্যাঁ, ইটা কি, এমটা কি, সিটা কি। হ্যাঁ, এখানে দেখো বেগটা দেখো সেন্টিমিটার পার সেকেন্ডে দিয়েছে, 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। মিটারে করলে কি হবে, 3 ইন্টু 10⁸ হয়ে যাবে। তাহলে 1 গ্রাম ভর শক্তিতে রূপান্তরিত হলে কত শক্তি উৎপন্ন হবে, এর কিন্তু হিসাব বলে দিয়েছে। এই হিসাবটা তোমরা মনে রাখার চেষ্টা করবে, আসতেই পারে পরীক্ষায়। ঠিক আছে? তো
বোঝা যাচ্ছে সবার সবার ক্ষেত্রে? তারপরে এই জায়গাটা পড়বে, এই জায়গাটা, হ্যাঁ? একদম এই জায়গাটা। যে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ভরের সংরক্ষণ সূত্র কখন প্রযোজ্য হয় না? যা এবং ভর ও শক্তির নিত্যতা সূত্র প্রযোজ্য করতে হয়। তখন এই জায়গাটা পড়বে যে সাধারণ রাসায়নিক পরিবর্তনে এত কম ভর তাপশক্তিতে রূপান্তরিত হয় যে সাধারণ পরীক্ষায় তার ধরা যায় না। তাহলে সাধারণ রাসায়নিক পরিবর্তনে আমরা ভরের সংরক্ষণ সূত্রটা প্রয়োগ করতে পারি। কিন্তু যদি এখানে দেখো লেখা আছে, দেখো হাইলাইট করে দিয়েছে, দেখো উচ্চ শক্তির প্রক্রিয়ায়, যখনই সেটা উচ্চ শক্তি হয়ে যাবে তখন ভরের নিত্যতা সূত্র, শক্তির নিত্যতা সূত্র, এগুলো একসঙ্গে মিলে সংরক্ষণ হবে। হ্যাঁ, এখানে দেখো ভর আর শক্তির নিত্যতা সূত্র খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে। যেহেতু তোমাদের পড়া হয়ে গেছে অলরেডি ছায়া বই থেকে, তবুও তোমরা এখান থেকে মুখস্থ করে নিতে পারো। দেখো লেখা আছে, দেখো ভরের নিত্যতা সূত্রতে আমরা কি পড়েছিলাম? যে বিক্রিয়ার আগে বিক্রিয়কগুলির মোট ভর আর বিক্রিয়ার পরে বিক্রিয়াজাত পদার্থগুলির মোট ভর সমান হবে। আর ভর ও শক্তির নিত্যতা সূত্রতে আমরা কি করবো বলো তো? ভরের সঙ্গে শক্তিটা অ্যাড করে দেবো। দেখো লেখা আছে, দেখো কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে, মানে বিক্রিয়া হওয়ার আগে আর বিক্রিয়া হওয়ার পরে, মানে পরে মানে বিক্রিয়াজাত পদার্থ, ঠিক আছে তো? পদার্থের ভর ও শক্তি মোট পরিমাণ সবসময় সমান থাকবে। মহাবিশ্বে শক্তি আর ভরের মোট পরিমাণ ধ্রুবক এবং অপরিবর্তিত থাকবে, ঠিক আছে তো? তো এই হচ্ছে তোমাদের পড়া। এবার নেক্সট দেখো ওজন ভিত্তিক গণনা। তো এইগুলো আর পড়ার দরকার নেই, এগুলো অলরেডি আমরা পড়েছি। এখান থেকেও কিছু উদাহরণ তোমরা কিন্তু অবশ্যই পড়ে নেবে। হ্যাঁ, ছায়া বই তো অনেকবার ঘাঁটলাম, তো এখান থেকেও আমি তোমাদের কিছু বলে দিই, বলার পর আমরা এক্সারসাইজে চলে যাব। হ্যাঁ, শুভমের তো অলরেডি হয়ে আছে, তার একবার প্র্যাকটিস হয়ে যাবে। দেখো লেখা আছে, দেখো 130.8 গ্রাম দস্তা লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে? তাহলে এই প্রশ্নের মধ্যে প্রথমেই তোমাকে যেটা জানতে হবে যে দস্তা কি, দস্তা মানে জিঙ্ক, আর লঘু সালফিউরিক অ্যাসিডের সংকেত মানে H2SO4, এই দুজনের মধ্যে যখন বিক্রিয়া হয় তাহলে কি উৎপন্ন হবে। তাহলে এই হচ্ছে, দেখো সমীকরণটা দেখো, এই যে জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াতে জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন উৎপন্ন হবে। তো এইভাবে সমীকরণ লিখে নেবে। নিচে তার ভরগুলো দেওয়া আছে। আচ্ছা, ভরগুলো সবার ক্ষেত্রে দেখো দেওয়া নেই কিন্তু, হ্যাঁ, একবার জিঙ্কের নিচে দেওয়া আছে, একবার হাইড্রোজেন নিচে দেওয়া আছে, কারণ প্রশ্নর মধ্যে তাদের মধ্যেই চেয়েছে উত্তরটা। হ্যাঁ, দস্তা আর হাইড্রোজেন, তাই আমরা দস্তার নিচে ভর বসিয়েছি আর হাইড্রোজেন নিচে ভর বসিয়েছি। সালফিউরিক অ্যাসিড আর জিঙ্ক সালফেটের নিচে বসায়নি, কেন কি দরকার নেই, তাই তবুও সমীকরণ লিখতে হবে। দিয়ে তারপরে এগুলো লিখবে যে 65.4 গ্রাম দস্তা থেকে কি বলে 2 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায়, তাহলে 130.8 গ্রাম দস্তা থেকে কত গ্রাম পাওয়া যায়, দেখো পেয়ে গেলে। এই প্রশ্নটা পড়বে, ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমি টিক মার্ক দিয়ে দিলাম, হয়েছে। নেক্সট দেখো, নেক্সট প্রশ্নটা দেখো কি বলেছে, যে 100 গ্রাম হাইড্রোজেন পেতে হলে কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাতে হবে। তাহলে এই প্রশ্নতে তোমার বুঝতেই পারছো যে ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের একটা বিক্রিয়া হচ্ছে। তাহলে ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু সালফিউরিকের অ্যাসিডের বিক্রিয়ায় কি কি পদার্থ উৎপন্ন হয় সেটা জানতে হবে এবং এটা সব মুখস্থ করে নিতে হবে। এইগুলো শোনো, তোমাদেরকে আমি বারবার বলছি, এই প্রশ্নগুলো পড়ে সমীকরণগুলো লেখার চেষ্টা করবে, বই থেকে এইগুলো থেকেই করবে। হ্যাঁ, কেন কি সমীকরণ লিখতে না পারলে কিন্তু বাকি প্রশ্নের উত্তর কিন্তু তোমরা দিতে পারবে না। তোমরা সবসময় চেষ্টা করবে যে এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে ধরে ধরে এই সমীকরণগুলো লিখে মুখস্থ করার একটা চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে, ঠিক আছে তো? কেন কি তোমাকে সমীকরণ বলে দেবে না। এই যে হাইড্রোজেন পেতে হলে কত গ্রাম ম্যাগনেসিয়াম সঙ্গে সালফিউরিক অ্যাসিড, তার মানে ম্যাগনেসিয়ামের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। এই দেখো ম্যাগনেসিয়াম প্লাস সালফিউরিক অ্যাসিড, দেখো সমান চিহ্ন দিয়েছে, দিয়ে বলছে যে ম্যাগনেসিয়াম সালফেট আর হাইড্রোজেন উৎপন্ন হয়। এবার এর নিচে আমরা কি লিখব, ভর লিখব নাকি আয়তন লিখব নাকি মোল লিখব, সেটা ডিপেন্ড করছে প্রশ্নের উপর। এখানে দেখো ভর দিয়ে দিয়েছে যে 100 গ্রাম হাইড্রোজেনকে পেতে হলে তোমার কত গ্রাম ম্যাগনেসিয়াম দরকার, তাই আমরা ম্যাগনেসিয়াম নিচে 24 বসাবো
আর হাইড্রোজেনের নিচে ভর বসাবো। কারণ কারণ কি, সালফিউরিক অ্যাসিড আর ম্যাগনেসিয়াম সালফেট সম্বন্ধে কিছু বলেনি। তারপরে এখানে লিখবো এই প্রশ্ন থেকে যে 2 গ্রাম হাইড্রোজেন পেতে হলে 24 গ্রাম ম্যাগনেসিয়ামের প্রয়োজন, তাহলে 100 গ্রাম হাইড্রোজেন পেতে হলে কত গ্রাম ম্যাগনেসিয়াম লিখে নিলে উত্তরটা অত দিয়ে লিখবে, এইভাবে কমপ্লিট। এটাও পড়বে, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন দেখো, পরপর সমস্ত প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি। এগুলো এই জন্যই বলছি যেন কি আমি যখন করাবো না তখন আমি এইগুলো যেন তোমাদের মাথায় মনে থাকে, এগুলো তার খাতায় করিয়ে লাভ নেই। দেখো কি লেখা আছে, দেখো তো, দেখো ভালো করে, সবাই সবাই শুনছো তো? দেখো, 500 গ্রাম চুনা পাথর উৎপন্ন করতে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়? চুনা পাথর কি জিনিস, তার সংকেত কি? মনে রাখবে, চুনা পাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ। কলিচুন মানে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। আবার পোড়া চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। নাম, এই সাধারণ নামের সঙ্গে সংকেতগুলো কিন্তু আর রাসায়নিক নাম কিন্তু মনে রাখবে, হ্যাঁ। আবার রিপিট করছি, শুনবে, পরে ভিডিওটা দেখে মনে রাখবে। চুনা পাথর মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, যার সংকেত হচ্ছে কি CaCO3। আর পোড়া চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এটা যেমন পোড়া চুন, হ্যাঁ, CaO। আর কলি চুন হচ্ছে তোমার ক্যালসিয়াম হাইড্রক্সাইড, CaOH2। যাই হোক, এখানে প্রশ্ন কি চেয়েছে যে 500 গ্রাম চুনা পাথর কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তাহলে চুনা পাথর থেকে নিশ্চয়ই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে আমরা কি করব, চুনা পাথরের সংকেত লিখব CaCO3 ইকুয়াল টু দিয়ে লিখব ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। কেন, চুনা পাথরকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। দিয়ে এবার সমীকরণ লিখবে, এখানে ব্যালেন্স করা খুবই সহজ। তারপর এখানে ভর, নিচে দেখো ভরগুলো লেখা আছে, ভরগুলো পরপর বসাবে। তোমাদের সংকেত দেখে ভর লেখা তো অলরেডি প্র্যাকটিস করা হয়ে গেছে। দিয়ে তারপরে এখানে যেমন করে লেখা আছে যে 100 গ্রাম চুনা পাথর থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে 44 গ্রাম, তাহলে 500 গ্রামে কত পাওয়া যাবে, এগুলো দেখো কাটাকুটি করবে, উত্তর লিখবে। এটাও পড়বে, ঠিক আছে। তারপর চলে আসো, দেখো 4 নম্বর প্রশ্নে যে 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে কত গ্রাম অক্সিজেন পাওয়া যায়। তো প্রথমে তোমাকে পটাশিয়াম ক্লোরেটের সংকেত জানতে হবে, হ্যাঁ। সবাই এইভাবেই প্রশ্নগুলো দেখবে এবং নামগুলো পড়বে এবং তার সংকেতগুলো মুখস্থ করে নেবে। এই যে পটাশিয়াম ক্লোরেটের সংকেত, পটাশিয়াম মানে কে, ক্লোরেট, ClO3 কে ক্লোরেট বলে। তাহলে যেহেতু পটাশিয়ামের সঙ্গে ক্লোরেট যুক্ত আছে, তাই এটাকে পটাশিয়াম ক্লোরেট বলা হচ্ছে। দেখ, পটাশিয়াম ক্লোরেট লিখলাম 2, দেখ ইকুয়াল টু চিহ্ন দিয়ে 2KCl প্লাস 3O2 লিখলাম, হ্যাঁ। কেন কি, পটাশিয়াম ক্লোরেটকে যদি উত্তপ্ত করা হয় তাহলে KCl মানে কি, KCl এর মানে সংজ্ঞা হচ্ছে বা নাম হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, KCl। আর O2 মানে সবাই জানে অক্সিজেন। তারপর দেখো আগেরগুলোর ক্ষেত্রে দেখো এমনি নর্মাল দেখো বসিয়ে দিয়েছে, হ্যাঁ, এই দেখো নর্মাল বসিয়ে দিয়েছে, এখানে আশেপাশে কোনো সংখ্যা বসায়নি। কিন্তু পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি করতে হবে, পাশের সহগ বসাতে হবে, যাতে ব্যালেন্স বাঁ দিক আর ডান দিকের সমান হয়। কি সমান হয়, পরমাণু সংখ্যা সমান হয়, ঠিক আছে তো। এই তো ঝামেলা হয়ে গেল, দেখতে পাচ্ছ সবাই এখন? শুভম, রাতুল, আশিকুল, নবজিৎ, এগুলো সবাই, হ্যাঁ, দেখে নাও। তাহলে দেখো এই 2 বসাবো, তারপর ডান দিকেও 2 বসাবো, তারপরে দেখো 3O2 জায়গাও 3 বসাবো, এগুলো ব্যালেন্স করার জন্য, হ্যাঁ। এই যে 3O2 বসিয়েছি না, দেখো 3O2 মানে কি, 6টা অক্সিজেন, একটা অক্সিজেন, একটা অক্সিজেন অণুর মধ্যে 2টি অক্সিজেন পরমাণু থাকে, O2। আর 3O2 তাহলে কটা হলো, 3 × 6। এই দেখো KClO3 ক্ষেত্রেও তাই দেখবে, দেখো 3 আর এখানে 2 আছে, মানে মানে যদি KClO3 যদি শুধু লিখতে, তার মানে KClO3 যৌগের মধ্যে 3টে অক্সিজেন পরমাণু আছে, যে পাশে 2 বসিয়ে দিলে তাহলে 6টা হয়ে গেল। তাই এগুলো ব্যালেন্স করতে হয়। দিয়ে এখানে পরপর ভরগুলো বসিয়ে দেবে। পটাশিয়ামের যেমন 39 আছে, ক্লোরিনের 35.5, অক্সিজেন 16, এগুলো মনে রাখার চেষ্টা করবে, হ্যাঁ। এগুলো লেখাগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, দিয়ে এইভাবে লিখবে। দিয়ে তারপর আবার লিখবে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে 96 গ্রাম অক্সিজেন পাওয়া যায়, হ্যাঁ। তারপরে তো 9.6 অক্সিজেন, 24.5 গ্রামে কত পাওয়া যায়। কতক্ষণ হবে, মোটামুটি তো 8টা 20 পর্যন্ত, 8, সাড়ে 8টা অবধি তো টানবো আমি, ঠিক আছে।
আচ্ছা দেখো, নেক্সট দেখো পরের প্রশ্নটাও করবে, পরের প্রশ্নটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, উদাহরণগুলো অবশ্যই করবে। কেন বলো তো, অনেক সময় কি হয় মাধ্যমিক পরীক্ষায় উদাহরণ থেকে তুলে দিয়ে দেয়। হ্যাঁ, ছায়া বই থেকেও তুলে দেয়, আবার সাতরা বই থেকেও তুলে দেয়। আর যাদের কাছে প্রান্তিক বই আছে চেষ্টা করবে প্রান্তিক বইটাও একবার দেখে নেওয়ার। হ্যাঁ, একদম মানে মানে কোনো বইকেই অবহেলা করবে না। হ্যাঁ, যে একটা থাকবে মেন বই, যে বইকে ফলো করে আমরা সব পড়বো, প্রথমে সেই বইগুলো শেষ করব, তারপরে রেফারেন্স বইগুলোকে আমরা মিলিয়ে মিলিয়ে বিশেষ করে প্রশ্নগুলো দেখে নেব। আচ্ছা দেখো, এখানে দেখো বলছে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড স্বচ্ছ চুন জলের মধ্যে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। চুন জল, চুন জল মানে কলি চুনকে বোঝাচ্ছে। এই দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, দেখো ভালো করে দেখে নাও, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তোমার আমাদের কলিচুন বা হচ্ছে স্বচ্ছ চুন জল। এই দেখো স্বচ্ছ চুন জল। তা হ্যাঁ, প্রান্তিক বই যদি কারোর থেকে থাকে নতুন একদম, হ্যাঁ কার কাছে আছে প্রান্তিক বই নতুন? আশিকুল তোর কাছে আছে? আশিকুল, আওয়াজই পাচ্ছি না। আচ্ছা যা, তাহলে কার কাছে আছে? রাতুলের কাছে আছে নাকি প্রান্তিক বই নতুন? রাতুল জবাব দাও। রাতুল তাড়াতাড়ি করো। তাহলে কার কাছে আছে প্রান্তিক? তার মানে কারোর কাছে নেই। হুম, তাহলে তো সমস্যা হয়ে গেল। আমার কাছে একটা পুরনো বই আছে, সেখান থেকে হবে কিনা জানি না, আমি চেষ্টা করবো সেখান থেকে তোদেরকে তুলে দেবো। ঠিক আছে তো? পুরনো, পুরনো কত পুরনো? এই গত বছর বা তার আগের বছর হলে ঠিক আছে, একদম পুরনো হলে হবে না। গত বছরের আছে কি? হ্যাঁ, 2 বছর হলেও চলবে, 2 বছর হলেও খুব একটা চেঞ্জ হয় না। তো ওই প্রশ্নগুলো পোস্ট করে দিবি। হ্যাঁ, ভালো করে ছবি তুলে গ্রুপে পোস্ট করবি কিন্তু। হ্যাঁ, আমি বলে দিচ্ছি একদম খারাপ ছবি তুলবি না, প্র্যাকটিস করার জন্য। নতুন বই যদি কারোর কাছে থেকে থাকে তাহলে ভালোই হয়। তাহলে দেখো, তাহলে এখানে দেখো সংকেতটা লিখে দিলাম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত লিখলাম, প্লাস কার্বন ডাইঅক্সাইড লিখলাম। দিয়ে জানতে হবে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা স্বচ্ছ চুন জল বা কলি চুন, এর সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় কি কি উৎপন্ন হয়? কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম কার্বনেট আর জল। তারপরে আমার চেয়েছে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড আর 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাই কার্বন ডাইঅক্সাইডের নিচে ভর আর ক্যালসিয়াম কার্বনেটের নিচে সংকেত দেখে ভর লিখে আমরা এখানে লিখবো যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বন উৎপন্ন করতে 44 গ্রাম, তাহলে 50 গ্রামে কত, এগুলো করে নেবো। ঠিক আছে তো? এগুলো মোটামুটি সবই একই ধরনেরই প্রশ্ন। ঠিক আছে, নেক্সট, যে নেক্সট দেখো, নেক্সট প্রশ্নটাও করবে তোমরা। এই যে, এই যে এখানে দেওয়া আছে দেখো, যে সব প্রশ্নটাই আমি এখান থেকে রিড মেরে দেবো যাতে আমার পরে করতে সুবিধা হয়। আমি বারবার চেষ্টা করছি যাতে তোমাদের এই এই চ্যাপ্টারের প্রশ্নগুলো করতে যাতে কোনো অসুবিধা না হয় সবার। দেখো এখানে কি দিয়েছে, 21 গ্রাম লোহিত তপ্ত আয়রন, লোহিত তপ্ত মানে আয়রন মানে লোহা, ওপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে? এই প্রশ্নগুলো খুব কমন, খুবই আসে পরীক্ষায়। তো লোহিত তপ্ত আয়রন মানে Fe, স্টিম মানে জল। তোমাকে জানতে হবে যে লোহিত তপ্ত আয়রনের ওপর স্টিম চালনা করলে কি কি উৎপন্ন হয়? কি হয়? Fe3O4 উৎপন্ন হয়। এটাকে ফেরোসোফেরিক অক্সাইড বলা হয়। কি বলা হয়? ফেরোসোফেরিক অক্সাইড। আর তার সঙ্গে কি উৎপন্ন হয়? হাইড্রোজেন। এখানেও ব্যালেন্স করার জন্য লোহার পাশে সহগ হিসেবে দেখো 3 বসিয়েছে, আর জলের পাশে 4, আর ফেরিক অক্সাইডের কোনো সহগ নেই, কেন কি এখানে ব্যালেন্স হয়ে গেছে। দেখো 3Fe মানে Fe3, আগে এটা বসালেই বাকিগুলো হয়ে যায়, বুঝলি তো? তারপরে অক্সিজেন দেখো এখানে 4 আছে, তাই জলের পাশে 4 বসিয়েছে, তাহলে হাইড্রোজেন কত হবে? 4H2 হবে। এবার আমাদের প্রশ্ন তো দেখতে হবে যে কাদের কাদের মধ্যে সম্পর্ক এবং কার কার মধ্যে কি চেয়েছে। কি চেয়েছে? যে তোমার 21 গ্রাম লোহিতপ্ত আয়রনের ওপর উত্তপ্ত লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালানো করলে কি পরিমাণ হাইড্রোজেন। তার মানে লোহিতপ্ত আয়রন মানে আয়রনের নিচে ভর বসাবো, আর হাইড্রোজেনের নিচে ভর বসাবো। ঠিক আছে তো? দাঁড়াও ক্যামেরাটা পরিষ্কার করে দিই। হ্যাঁ,
এই লোহার নিচে ভর বসাবে, হ্যাঁ, লোহা 56, হাইড্রোজেন বসাবে, দিয়ে তারপর লিখবে যে 168 গ্রাম লোহা থেকে হাইড্রোজেন পাওয়া যায় 8 গ্রাম, তাহলে 21 গ্রামে কি পাওয়া যায়, তাহলে এইভাবে লিখবে। কঠিন প্রশ্নগুলো এখানে খুব একটা দেয়নি। তারপরে 7 নম্বর প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্নটাও করবে তোমরা, অবশ্যই প্র্যাকটিস করবে। কি বলেছে দেখো 7 নম্বর প্রশ্ন, যে 17 গ্রাম হাইড্রোজেন সালফাইড, হ্যাঁ, এই হাইড্রোজেন সালফাইড খুবই বিষাক্ত গ্যাস, বিষাক্ত বলতে একদম পচা ডিমের মতো গন্ধ বেরোয়। তাহলে দেখো কি বলেছে, যে 17 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস ক্লোরিন দ্রবণে চালনা করলে কত সালফার অধক্ষিপ্ত হবে। তাহলে তোমাকে জানতে হবে যে হাইড্রোজেন সালফাইডের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় কি কি উৎপন্ন হয়। যেমন এখানে দেখো লেখা আছে Cl2 প্লাস H2S ইকুয়াল টু 2HCl প্লাস সালফার। তার মানে আমরা জানতে পারলাম যে ক্লোরিনের সঙ্গে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়ায় তোমার HCl আর সালফার উৎপন্ন হচ্ছে। ব্যালেন্স করার জন্য এখানে 2 বসানো হয়েছে, ঠিক আছে। তো দিয়ে হাইড্রোজেন সালফাইডের নিচে ভর বসাবে আর সালফারের নিচে ভর বসাবে, কারণ আমাদের প্রশ্নতে তাই চেয়েছে যে হাইড্রোজেন 1 গ্রাম হাইড্রোজেন সালফাইড থেকে কত গ্রাম সালফার অধক্ষিপ্ত হয়। দিয়ে এখানে লিখবে 34 গ্রাম হাইড্রোজেন সালফাইড অধক্ষিপ্ত করে 32 গ্রাম সালফার, তাহলে 17 গ্রাম হাইড্রোজেন সালফার কত, এগুলো অধক্ষিপ্ত করে এখান থেকে পড়ে নেবে, ঠিক আছে। তো এই বই থেকে এবার তোমার দেখো নেক্সট দিয়েছে কি, এটাও পড়বে যে 72 গ্রাম, এই যে 72 গ্রাম কি ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে সম্পূর্ণভাবে দহন করলে কি পরিমাণ ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। স্টিম বলতে এখানে স্টিম মানে হচ্ছে তোমার বাষ্প, বাষ্প। স্টিম মানে বাষ্প রে বাবা, ইংরেজি ওয়ার্ড বুঝতে পারছো না, স্টিম মানে বাষ্প, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, স্টিম মানে অবশ্যই জল, স্টিম ছাড়া আর কি বুঝিস তুই নবো, নতুন কিছু বার কর, স্টিম মানে তোকে একটা নোবেল আমরাই দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা যাই হোক, জোকস অ্যাপার্ট। আচ্ছা, 17 গ্রাম ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে সম্পূর্ণ দহন করলে কি পরিমাণ ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত জানতে হবে। তাহলে এই দেখো Mg+O2 হচ্ছে MgO, ব্যালেন্স করে দিয়েছি, তারপরে এখানে মানগুলো বসাবে, দিয়ে এইভাবে লিখবে। আচ্ছা, গ্যাসের বাষ্প ঘনত্ব তো আমরা পড়ে নিয়েছি। আচ্ছা, এখানে বলছে দেখো ওজন আয়তন সংক্রান্ত গণনা, এটা খুব ইম্পর্টেন্ট, ওজন আয়তন সংক্রান্ত গণনা, এবং এটা ছায়া বই থেকে মোমো হবে, স্টিম মোমো, স্টিম মোমো, আচ্ছা 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 আচ্ছা, একদিন খাইয়ে দিস আশিকুল আমাদের সবাইকে। নবজিৎ তো স্টিম বুঝতে পেরেছে ঠিকই, বাট মোমোটা হয়তো হয়তো মাথায় আসেনি। তো মোমো যেহেতু তুমি বলেছো, তাহলে তুমি আমাদের সবাইকে মোমো খাইয়ে দেবে কিন্তু, হ্যাঁ, খাওয়াবে তো। রে, পালিয়ে গেলি কোথায়, বল খাওয়াবে কিনা। আচ্ছা দেখো, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড, আমরা সেই আশায় রইলাম, তোর ভেবে নেবো যে তোর জন্মদিনের খাওয়া খেলাম এবছরের, ঠিক আছে। যাই হোক, তারপর দেখ এইগুলো দেখ, এই পয়েন্টগুলো আমরা অলরেডি ছায়া বই থেকে পড়ে নিয়েছি, তাও এখান থেকে অতটা পড়ার দরকার নেই, জাস্ট উদাহরণে চলে যাবা, ঠিক আছে। তো উদাহরণ কি দিয়েছে দেখো, প্রথম প্রশ্ন দেখো দিয়েছে কি, এই দেখো প্রথম প্রশ্ন কি দিয়েছে, যে 130.8 গ্রাম দস্তা, দস্তা মানে সবাই জানো জিঙ্ক হবে, লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করলে উৎপন্ন হাইড্রোজেনের আয়তন, এবার দেখো ভরের সঙ্গে আয়তন যোগ করে দিয়েছে, এসটিপিতে কত হবে। তো প্রথমে তোমাকে জানতে হবে দস্তার সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়। তো দস্তা মানে জিঙ্ক, সালফিউরিক অ্যাসিড মানে H2SO4, তাহলে জিঙ্ক প্লাস H2SO4 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, জিঙ্ক সালফেট প্লাস জল। দেখো এই হাইড্রোজেন হবে, দেখো পাশে দেখো গ্যাস চিহ্ন দিয়েছে, দিয়ে যেহেতু জিঙ্কের সঙ্গে হাইড্রোজেনের সম্পর্ক রিলেটেড প্রশ্ন দিয়েছে, তাই জিঙ্কের নিচে দেখো পরিমাণ বসিয়েছে 65.4 গ্রাম, আর হাইড্রোজেনের নিচে লেখা হয়েছে 22.4 লিটার, 1 মোল। 1 মোল কেন লিখেছে বলতে, এই যে পাশে দেখতে পাচ্ছ এখানে কিছু নেই, মানে 1 মোল, 1 মোল মানেই আমরা জানি এনটিপি বা এসটিপিতে 22.4 লিটার হয়, এটা না লিখলেও চলবে, ডাইরেক্ট 22.4 লিটার দিয়ে দিবে। যদি তোমাকে মোল দিয়ে অঙ্ক দেয় তাহলে মোল বসাবে, কিন্তু দেখবে মোলের সঙ্গে ভরের অঙ্ক আছে,
মোলের সঙ্গে আয়তনের অঙ্ক আছে, ভর তো দেখতেই পেলাম, হ্যাঁ, এগুলো কিন্তু খেয়াল রাখবে। তারপরে দেখো এখানে লিখবে যে 65.4 গ্রাম দস্তা এসটিপিতে 22.4 লিটার হাইড্রোজেন উৎপন্ন করে, তাহলে 130.8 গ্রামে কত হবে লিখে নিলে, উত্তরটা দিয়ে লিখে নিলে। আর যদি মোল দিত না, তাহলে 22.4 লিটারের জায়গায় আমরা লিখতাম 1 মোল H2, তারপরে এইভাবে বার করতাম। এটা পড়বে কিন্তু, হ্যাঁ, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট কোশ্চেন। all questions all are important more or less, so you should follow. তারপরে দেখো এই প্রশ্নটা দেখো একটু বড় দিয়েছে, কি বলেছে, তোমার 2.3 গ্রাম ধাতব সোডিয়াম, সোডিয়াম তো 23 হয়, তাই চালাকি করে 2.3 গ্রাম দিয়ে দিয়েছে। বলছে অতিরিক্ত জলের সঙ্গে, অতিরিক্ত জল মানে জলটার পরিমাণ এত বেশি থাকবে যাতে গোটা সোডিয়ামই বিক্রিয়া করতে পারে, হ্যাঁ, সম্পূর্ণরূপে বিক্রিয়া ঘটানো হলে কি পরিমাণ সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হবে। এবার বলেছি, এখানে তো প্রশ্ন শেষ হয়নি, বলছি উৎপন্ন হাইড্রোজেনের এসটিপিতে আয়তন কত হবে। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো প্রথমে আমাকে জানতে হবে, প্রথম পার্টটা আগে আগে আমরা ফিনিশ করব, যে সোডিয়ামের সঙ্গে অতিরিক্ত জলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়। তাহলে দেখো সোডিয়াম হচ্ছে 2Na, তো আচ্ছা ব্যালেন্স করেছে, তো তোমরা এটা মনে রাখবে যে সোডিয়ামের সঙ্গে যদি জলের বিক্রিয়া করানো হয় তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড আর হাইড্রোজেন উৎপন্ন হবে। দিয়ে এখানে সহগগুলো বসিয়ে নিচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি তোমরা চেষ্টা করবে মুখস্থ করে নেবার, হ্যাঁ। যদি আমরা আমি যখন করাবো প্রশ্নগুলো, যখন প্র্যাকটিস করাবো উদাহরণ থেকে বা কি বলে সাতটা বই থেকে, তখন আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে ব্যালেন্স করতে হয়। এই 2Na 3H2 2H2 2NH দিয়ে দিয়েছে, 2Na মানে 2 মোল, হ্যাঁ, 2H2 মানে 2 মোল, 2 মোল জল, 2NOH মানে হচ্ছে 2 মোল NOH, আর হাইড্রোজেন 1 মোল, ওপরে অ্যারো বসিয়ে মানে গ্যাস। তো মোল না লিখলেও চলবে, যেহেতু এখানে গ্রাম দিয়েছে, এরা তাও তোমাদেরকে বোঝানোর জন্য বসিয়ে দিয়েছে যে তোমরা এইভাবে মোল লিখতে পারো। তাহলে দেখো 2 × 23 হবে সোডিয়ামের ক্ষেত্রে, তা সোডিয়ামের সঙ্গে আমার জল চেয়ে সোডিয়াম হাইড্রক্সাইড চেয়েছে, আর উৎপন্ন হাইড্রোজেনের আয়তন চেয়েছে। তো সবার নিচে আমরা এই মানগুলো বসাবো, সোডিয়ামের নিচে ভর বসাবো, সোডিয়াম হাইড্রক্সাইডের নিচে ভর বসাবো, কেন এখানে পরিমাণ চেয়েছে। আর হাইড্রোজেনের ক্ষেত্রে যেহেতু আয়তন চেয়েছে, তাই হাইড্রোজেনের নিচে 22.4 লিটার লিখবো। এখানে কিন্তু এসটিপি লেখেনি, তোমরা পারলে পরীক্ষার সময় এই ব্র্যাকেটে এসটিপি লিখে দেবে, হ্যাঁ, ব্র্যাকেটে এইভাবে এসটিপি লিখে রাখাটা খুব দরকার, এসটিপি, হ্যাঁ, এটা লিখে নেওয়াটা খুব দরকার, এভাবে লিখে নেবে। তারপরে এখান থেকে লিখবে এই সমীকরণ থেকে আমরা কি পেলাম, যে 46 গ্রাম সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে 80 গ্রাম NaOH উৎপন্ন করে, NaOH কে কস্টিক সোডা বলে, তাহলে 2.3 গ্রাম সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম NaOH উৎপন্ন করবে দেখে নিলাম। তারপরে আবার হাইড্রোজেন আয়তন চেয়েছে, তো তোমরা লিখবে যে 46 গ্রাম সোডিয়াম থেকে আমরা 22.4 লিটার হাইড্রোজেন পেয়েছি, তাই 2.3 গ্রাম সোডিয়াম থেকে কত লিটার হাইড্রোজেন পেয়ে গেলাম, দিয়ে এখানে উত্তরটা লিখে নিলে। ভেরি গুড। এরপরের প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, পটাশিয়াম ক্লোরাইড রিলেটেড প্রশ্ন, এখানে সব ইম্পর্টেন্ট, অলমোস্ট ইম্পর্টেন্টই মনে হচ্ছে। দেখো দেখো নেক্সট কি দিয়েছে, আয়তন রিলেটেড প্রশ্ন দিয়েছে। দেখো এর আগে গ্রাম গ্রাম সম্পর্কের আমরা প্রশ্নগুলো করেছিলাম, কি দিয়েছে, যে 12.26 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে এসটিপিতে কত আয়তনের অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে। এখানে থার্ড ব্র্যাকেটে পটাশিয়াম ক্লোরিন অক্সিজেনের মানগুলো দিয়ে দিয়েছে। তোমাদের পরীক্ষাতে কিন্তু অনেক সময় মানে অনেক কি সব সময় মান দিয়ে দেয়। তারপরে দেখো সমীকরণটা আমরা জানি যে পটাশিয়াম ক্লোরাইড ইকুয়াল টু KCl আর অক্সিজেন হয়, দিয়ে 2KClO3 ইকুয়াল টু 2KCl প্লাস 3O2, এগুলো প্র্যাকটিস করতে করতে এমনি তোমাদের মনে থেকে যাবে, হ্যাঁ। তারপরে তোমাকে এখানে 2 মোল 3 মোল দিয়েছে, এটা তোমার লিখলেও হবে না লিখলেও হবে, কারণ আচ্ছা কত আয়তন অক্সিজেন বলেছো, তো সেই ক্ষেত্রে তোমাকে এখানে 3 মোল লেখা দরকার, কেন কি 1 মোল মানে 22.4 লিটার, তাহলে ব্যালেন্স করলে 3 আসছে, তাহলে 3 মোল হলে কত হবে, 3 × 22.4 লিটার, আয়তন বসিয়ে দিলে। এই দেখো এখানে এসটিপিতে লিখে দিয়েছে। আর এখানে মোল না লিখলেও চলবে, ডাইরেক্ট ভরগুলো বসিয়ে দেবে। তাহলে আমরা কি দেখলাম, যে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে যদি বিয়োজিত করা হয়, তাহলে এসটিপিতে 67.2 লিটার অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে 12 কত হবে দেখবে, পয়েন্টগুলো তুলবে, দেবে কাটাকাটি হবে, দিয়ে উত্তর আসছে কত, 3.36 লিটার হয়েছে। এটা অবশ্যই করবে। আচ্ছা তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, হ্যাঁ বল। হুম
এম তো আণবিক ভর, কিন্তু ওইভাবে লিখতে হয় না, বুঝতে পারলি তো? এম দিয়ে এমটা লিখে ব্র্যাকেটে ভরগুলো লিখছে বলছিস তুই। ওটা এক কাজ করবি, আমাকে গ্রুপ পাঠাস আমাকে, হ্যাঁ? আমাকে না দেখলে আমি এক্স্যাক্টলি ক্লিয়ারলি বলতে পারবো না, ঠিক আছে? আমাকে গ্রুপে কাইন্ডলি একটু পাঠিয়ে দিস, হ্যাঁ? ঠিক আছে? যে ধরনের সমস্যা তোদের ক্রিয়েট হবে আমাকে কিন্তু পাঠিয়ে দিবি। আচ্ছা, তাহলে সবার মানে সবাই দেখেও নিতে পারবে, সবাই ক্লিয়ারও হয়ে যাবে। কেন কি তোমরা তো এখন সবাই একসঙ্গে পড়ছো, আর পরীক্ষা হলে ব্যাপারটা আলাদা। আচ্ছা দেখো, এখানে দেখো একটু প্রশ্নটা দেখো কঠিন দিয়েছে। কি দিয়েছে? যে 1.16 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে কত গ্রাম সিলভার নাইট্রেটের বিক্রিয়া করলে 1.70 গ্রাম সোডিয়াম নাইট্রেট এবং 2.87 গ্রাম সিলভার ক্লোরাইড উৎপন্ন হবে। বিক্রিয়াটিতে উৎপন্ন সিলভার ক্লোরাইডের মোল সংখ্যা কত? তাহলে প্রশ্নটা দেখে মনে হবে যে কঠিন, বাট কোনো কঠিন নয়। তো প্রথমে আমাকে জানতে হবে সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে সিলভার নাইট্রেটের বিক্রিয়ায় সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়, এটা আমাকে, আর সিলভার ক্লোরাইড উৎপন্ন হয়, এটাকে আমাকে সমীকরণে লিখে নিতে হবে। এখানে দেখো সমীকরণ দেয়নি, ঠিক আছে তো? আচ্ছা, আবার ভালো করে লক্ষ্য করো, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করি খুবই ইম্পর্টেন্ট। কেন বলো তো? দেখো, এখানে দেখো বলছে 1.6 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে কত গ্রাম সিলভার নাইট্রেটের বিক্রিয়া করলে 1.70 গ্রাম সোডিয়াম নাইট্রেট ও 2.87 গ্রাম সিলভার ক্লোরাইড উৎপন্ন হবে। এখানে তোমরা নর্মাল যে নিয়ম, এই নিয়মও করতে পারো, কিন্তু এখানে দেখো খুব সুন্দরভাবে ট্রিকিভাবে করেছি। আমি এই প্রশ্নের কথাই বারবার বলছিলাম। এখানে দেখো সিলভার নাইট্রেটের ভর এক্স ধরে নিয়েছে, হ্যাঁ? তারপরে দেখো ভরের নিত্যতা সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তা আমরা কি জানি বলো তো? ভরের নিত্যতা সূত্র তো আমরা পড়েছিলাম যে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কগুলির মোট ভর ইকুয়াল টু বিক্রিয়াজাত পদার্থের মোট ভর। এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করবে। এবার দেখো এখানে বিক্রিয়কগুলি মোট ভর, এখানে বিক্রিয়ক বলতে একটাই বিক্রিয়ক আছে, সোডিয়াম ক্লোরাইড। হয়েছে তো? না, সোডিয়াম ক্লোরাইড আর সিলভার নাইট্রেট আছে। আর বিক্রিয়াজাত কি আছে? সোডিয়াম নাইট্রাইট আর সিলভার ক্লোরাইড আছে। তাহলে এই জন্যই সিলভার নাইট্রেটকে এক্স ধরে নিয়েছে। তাহলে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে 1.16 গ্রাম, আর তার সঙ্গে এক্স গ্রাম কি হবে? সিলভার নাইট্রেট। এই যে তাই করেছে, দেখো এই দেখো লিখেছে, দেখো যে অতএব এখানে রাসায়নিক বিক্রিয়াটি হলো, তো সিলভার নাইট্রেটের ভর, এই যে সিলভার নাইট্রেটের ভর, এই যে সিলভার নাইট্রেটের ভর প্লাস সোডিয়াম ক্লোরাইডের ভর, এই যে সোডিয়াম ক্লোরাইডের ভর, এটা হলো বিক্রিয়কগুলির মোট ভর, ইকুয়াল টু দেখো বিক্রিয়াজাত পদার্থগুলির মোট ভর। তবে আমাদের প্রশ্ন অনুসারে বিক্রিয়াজাত পদার্থ বলতে কি আছে? সিলভার ক্লোরাইডের ভর আছে, আর তার সঙ্গে সোডিয়াম নাইট্রেটের ভর আছে। তাহলে ইকুয়াল টু চিহ্ন দিয়ে সিলভার ক্লোরাইডের ভর প্লাস সোডিয়াম নাইট্রেটের ভর লিখেছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই খুব আসে অনেক। তাহলে আমরা এইভাবে রাসায়নিক বিক্রিয়াটা, প্রশ্ন থেকে রাসায়নিক বিক্রিয়াটা বুঝে ভরের নিত্যতার সূত্রটা অ্যাপ্লাই করে এইভাবে লিখে নিলাম। তো এখানে পরপর মান বসিয়ে দিয়েছি। সিলভার নাইট্রেটের ভর যেহেতু জানা ছিল না, তাই এক্স। সোডিয়াম ক্লোরাইডের ভর আমাদের জানা আছে 1.16, তাই এখানে 1.16 গ্রাম লিখেছি। বিক্রিয়াজাত পদার্থের মধ্যে তোমার সোডিয়াম নাইট্রেটের ভর জানা আছে, তাই এখানে 1.70 লিখেছে। আর তোমার সিলভার ক্লোরাইডের ভর জানা আছে, তাই 2.87 লিখেছে। দেখো লিখে নিয়েছে, যোগ করে নিয়েছে, এখান থেকে এক্স এর মান বের করে নাও, হয়ে গেল। আমি পেয়ে গেলাম কত সহজে। এবার এজিসিএল এর কি বলেছে? মোল সংখ্যা বার করতে বলেছে, ঠিক আছে তো? এবার এজিসিএল এর ভর, এজিসিএল মানে সিলভার ক্লোরাইড, এই দেখো সিলভার ক্লোরাইড। তো এখানে দেখো সিলভার ক্লোরাইডের মান কত দিয়েছে পরীক্ষার প্রশ্নতে? 2.87। এর মোল সংখ্যা বার করার আমরা ফর্মুলা কিন্তু শিখেছি। কি শিখেছি? যে যে পরিমাণটা দেওয়া থাকবে সেই পরিমাণের সঙ্গে তার আণবিক ভর ভাগ করে দিতে হবে। তাহলে দেখো এখানে সিলভার ক্লোরাইডের আণবিক ভর বার করেছে। এবার যেহেতু আমরা পড়েছি যে তড়িৎযোজী যৌগ, সমযোজী যৌগের ক্ষেত্রে আণবিক ভর হয়, তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে সংকেত ভর হয়। তো এবার সংকেত ভর লিখেছে আলাদা করে, তোমরা না না লিখলেও চলবে। তা ডাইরেক্ট এইটা লিখবে যে উৎপন্ন সিলভারের ক্লোরাইডের মোল সংখ্যা কত হবে, পরিমাণটা যেটা দেওয়া আছে তার সঙ্গে ওর সংকেত ভর ভাগ করে দিয়ে দেখবে মোল পেয়ে যাবে। ক্লিয়ার হলো তো? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু 3টে স্টার মার্কস দেবে কিন্তু। হয়েছে? এবার নেক্সট প্রশ্ন তো দেখো চলে আসছে। দেখো নেক্সট প্রশ্ন কি চেয়েছে, এটাও পড়বে, এটাও ইম্পর্টেন্ট। কি চেয়েছে তোমার? যে কি পরিমাণ মার্বেল, মার্বেল মানে ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ? খুব ভালো, দেখো এখানে দেখো মার্বেল বলেছে,
সরাসরি কিন্তু তোমাদের কিন্তু বলে দেয়নি যে এটা ক্যালসিয়াম কার্বনেট। তো বলছে কি পরিমাণ মার্বেল পাথরকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা সম্পূর্ণ বিক্রিয়া ঘটালে এসটিপিতে 33.6 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে একদম সোজা সাপটা হিসাব, মার্বেল মানে ক্যালসিয়াম কার্বনেট, সমীকরণ লিখে নেবে। এই সমীকরণ বারবার লিখেছি আমরা, তার সঙ্গে 2HCl, তাহলে উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড, জল আর কার্বন ডাইঅক্সাইড। এবার আমাকে এখানে কি বলেছে, কি পরিমাণ মার্বেল আর এসটিপিতে আয়তন। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের নিচে 100 গ্রাম লিখবে, সবাই জানে মানগুলো বসালে 100ই আসে। 1 মোল না লিখলেও চলবে, কিন্তু হ্যাঁ কার্বন ডাইঅক্সাইডের মনে রাখবে এখানে 1 আছে সহগ, মানে 1 মোল, মানে বা এসটিপিতে হচ্ছে 22.4 লিটার। ক্লিয়ার হলো? এটা এই 1 মোল লেখা দরকার নেই কিন্তু, হ্যাঁ এগুলো তোমার বোঝার খাতিরে এরা লিখে দিয়েছে, হ্যাঁ লিখলেও ক্ষতি নেই কিন্তু। এবার তোমরা লিখবে ডাইরেক্ট যে এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে, তাহলে এসটিপিতে এই যে প্রশ্ন অনুসারে 33.6 বার করে নেবে, হয়ে গেল। তারপরে প্রশ্নটাও তোমরা পড়বে, কি বলেছে, 1.7 গ্রাম ভরের একটি গ্যাসের এসটিপিতে আয়তন যদি 2.24 লিটার হয়, তো ওই গ্যাসের বাষ্প ঘনত্ব, এই ধরনেরও প্রশ্ন থাকে। এবার দেখো বাষ্প ঘনত্ব বার করতে গেলে আমরা কি জানি, বাষ্প ঘনত্বের ফর্মুলা কি জানি আমরা, দেখো আমি এখানেই লিখে দিচ্ছি, এই যে এখানেই লিখে দিচ্ছি, এম ইকুয়াল টু 2D। ঠিক আছে, তাহলে বাষ্প ঘনত্ব বার করতে গেলে এম ইকুয়াল টু 2D করতে হবে। 2D, ডি মানে বাষ্প ঘনত্ব, এম মানে ভর, আণবিক ভর তোমাকে বার করতে হবে। তুমি যদি এই ট্রিকি প্রশ্নতে আণবিক ভর বার করে নিতে পারো, তাহলে অবশ্যই বাষ্প ঘনত্ব ডি এর মান বার করতে পারবে। তাহলে ডি কত হবে, m/2 হবে। ঠিক আছে, তো এটা মনে রাখবে। তাহলে কি করব, এখানে আমাদের একটা সূত্র ধরিয়ে দিয়েছে যে 1.7 গ্রাম ভরের একটি গ্যাসের এসটিপিতে আয়তন হচ্ছে 2.24 লিটার। তাহলে আমাদের কি করতে হবে, যে আমরা জানি যে এসটিপি বা এনটিপিতে 22.4 লিটার, ঠিক আছে মনে রাখবে 22.4 লিটার যে কোনো গ্যাসের ভর হচ্ছে, ভরকে আমরা আণবিক ভর বলি। তাহলে আমরা কি করব, 22.4 লিটারের ভর বার করব। তার জন্য আমরা এখানে লিখছি, দেখো এসটিপিতে 2.24 লিটার গ্যাসের ভর যদি 1.7 গ্রাম হয়, বোঝাই যাচ্ছে 17 গ্রাম হবে, অ্যামোনিয়ার কথা বলেছে এখানে। দেখো এসটিপিতে দেখো 22.4 লিটার গ্যাসের ভর, কাটাকুটি করে 17 গ্রাম, 17 গ্রাম সবাই জানে অ্যামোনিয়া NH3, হ্যাঁ তাহলে এবার 17 গ্রাম আমরা পেয়ে গেলাম। তো এই 17 গ্রাম মানেই হবে তোমার কি আণবিক ভর। তো এখানে জাস্ট একটু এক্সটেন্ড করে একটু এসব লিখেছে, এতে এতটা লেখার দরকার নেই, এইটুকু লিখে ডাইরেক্ট এইটা লিখবে, গ্যাসীয় পদার্থের আণবিক ভর হচ্ছে 17। সে তোমাদের বোঝার খাতিরে কিন্তু এখানে আলাদা করে এক্সট্রা লাইন অ্যাড করে দিয়েছে, কি লিখেছে, যে এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, আর 1 মোল গ্যাসীয় পদার্থের ভর যদি 17 হয়, তাহলে তার আণবিক ভর হবে 17। তো আমরা জানি 1 মোল মানেই এসটিপিতে 22.4 লিটার, আবার 1 মোল মানেই আণবিক ভর। এগুলো আমাদের মানে কি বলতো ধর্তব্যের মধ্যেই আছে, হ্যাঁ এগুলো কিন্তু কনফিউজ হলে চলবে না। তাহলে হয়ে গেল, তাহলে তোমাকে দিয়েছে বাষ্প ঘনত্ব, তাহলে কত হবে, দেখো আণবিক ভর মানে 17, তাকে 2 দিয়ে ভাগ করবে, 17কে 2 দিয়ে ভাগ করলে 8.5 বেরিয়ে গেল। এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটাকে তো স্টার মার্কস দেবে। ঠিক আছে, তারপরেরটাও দেখো হুবাহু একই ধরনের অঙ্ক দিয়েছে, দেখো কি দিয়েছে, যে 21 গ্রাম লোহিতপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে এসটিপিতে, তার আয়তন কত হবে। সবাই শুনছো তো, ভালো করে মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে। দেখো তাহলে লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালানোর সমীকরণ আমরা জানি, ঠিক আছে। এই দেখো Fe, তারপরে জল, তার এর সঙ্গে বিক্রিয়া করে Fe3O4, আর দেখো এই দেখো হাইড্রোজেন। তাহলে Fe মানে পাশে দিয়েছে দেখো 3 মোল, জলের পাশে 4 আছে, তার মানে সহগ হচ্ছে 4, মানে 4 মোল। Fe3O4 পাশে কিছু নেই, তার মানে 1, আর হাইড্রোজেনের পাশে 4 মোল। তাহলে এখানে এরা প্রশ্নতে 3 মোল 4 মোল লিখে দিয়েছে। 3 মোল মানে 3 ইন্টু 56, মানে 1 মোল মানে তোমার 56ই হবে লোহার, ঠিক আছে। তো 3 মোল হলে কত, 3 ইন্টু 56, তাহলে 168 গ্রাম। আর হাইড্রোজেন 4 মোল, তাহলে 4 ইন্টু কত 2, মানে 8 গ্রাম, কেন কি 1 মোল হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে কত 2 গ্রাম।
তাহলে ওটা মিন্ময় ছিল না, একটা শুভম ছিল। তো 4 × 2 মানে 8 গ্রাম, এগুলো লিখে নেবে। তাহলে এখানে আবার আয়তনও চেয়েছে, তাহলে আয়তনটা লিখে দেবে, যেহেতু 4 পাশের সহগ হচ্ছে 4 মোল, তো 4-এর সঙ্গে 22.4 লিটার গুণ করলে তোমরা 89.6 লিটার এসটিপিতে হয়, এটা ব্র্যাকেটে অবশ্যই লিখবে, ঠিক আছে? তো তাহলে দেখো তোমার কি বলেছে, যে 168 গ্রাম লোহা থেকে পাওয়া যায় 8 গ্রাম হাইড্রোজেন। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই, পরের মধ্যে থাকো। দেখো 168 গ্রাম, এই যে 168 গ্রাম দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এই 168 গ্রাম লোহা থেকে পাওয়া যায় 8 গ্রাম হাইড্রোজেন, তাহলে 21 গ্রাম লোহা থেকে কত পাওয়া যায়, এটা হয়ে গেল। আবার এসটিপিতে আয়তনে যেহেতু বার করতে বলেছে, তাহলে 168 গ্রাম লোহা থেকে কত লিটার হলো, 89.6 লিটার। এখান থেকে দেখে নিচ্ছি, তাহলে 21 গ্রাম লোহাতে কত হবে, 11.2 লিটার। উত্তরটা লিখে নেবে। এই প্রশ্নটাও তোমরা করবে প্র্যাকটিস। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট, অল কোশ্চেন্স আর ইম্পর্টেন্ট মোর অর লেস। হ্যাঁ, সায়াতে 2-1টা প্রশ্ন বাদ যায়। আর এখানে দেখো চেয়েছে কি, এসটিপিতে 22.4 লিটার H2S প্রস্তুত করতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন। ফেরাস সালফাইডের সংকেত হচ্ছে FeS। সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করানো হয়, কেন কি ফেরাস সালফাইড সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করার সময় ফেরাস সালফেট আর হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে। এবার এখানে ফেরাস সালফাইডের সঙ্গে H2S এর সম্পর্ক চেয়েছে, তাই ফেরাস সালফাইড মানে 1 মোল, তার পরিমাণ লিখে নিলে। হাইড্রোজেন সালফাইড মানে 1 মোল মানে 22.4 লিটার লিখে নিলে। তারপর এখানে লিখে নিলে এসটিপিতে 22.4 লিটার H2S উৎপন্ন করতে 88 গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন, তাহলে এসটিপিতে 89.6 গ্রাম H2S উৎপন্ন করতে কত গ্রাম FeS প্রয়োজন হয়ে গেল। কমপ্লিট হলো, বোঝা গেল? এবার এমসিকিউতে চলে আসো, সবাই বই বার করো। বার করেছো? প্রথম এমসিকিউর উত্তর বলো কি হবে? আশিকুল, ফ্রম ইউ। ফার্স্ট এমসিকিউর অ্যান্সার বলো। আমি পড়ছি। এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ওজন হলো, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ওজন হলো কত হবে? শুভম, কত নম্বর উত্তর? হ্যাঁ, বি, 0.089 গ্রাম। ভেরি গুড। আচ্ছা রাতুল বলো, নেক্সট প্রশ্ন। এসটিপিতে 2 মোল অক্সিজেনের আয়তন। রাতুল, রেসপন্স। ইয়েস অর নো, পারবে কিনা? হ্যাঁ বলো। ভেরি গুড, কেন কি 1 মোল মানেই হচ্ছে 22.4, তাহলে 2 মোল হবে 40.8। ভেরি গুড। 3 নম্বর প্রশ্ন, নব, নবজিৎ, বলো কি হবে? ইটস ভেরি ইজি। Quick response. We have already given 4 to 5 videos related to this chapter. You should answer quick. তারপর আমরা আবার এক্সাম্পলস গুলোকে প্র্যাকটিস করছি। We are repeating the same thing again and again. কত হবে? ভেরি গুড। মৃন্ময়, পারবে কি 4 নম্বর? ওই মৃন্ময়, পারবে কি? শুভম বলো কি হবে? হ্যাঁ, দেখো তোমরা যদি না পারো, প্রথমে প্রত্যেকটার ভর বার করে নেবে। কার্বন ডাইঅক্সাইড মানে 44, C2H4 মনে রাখবে, দুটো কার্বন মানে 12 × 2 মানে 24, 24-এর সঙ্গে 4 অ্যাড হবে, 24-এর সঙ্গে 4 অ্যাড হলে কত হয় রে? 28। আর C2H6 হবে, দেখো 12 মানে কার্বন, C2 মানে কার্বন হচ্ছে 12, তাহলে 12 × 2 = 24, তার সঙ্গে 6 মানে 30। আর C2H2 হচ্ছে 12-র সঙ্গে, এই যে 12 × 2 = 24, তার সঙ্গে 2 যোগ করলে 6, 26। তাহলে বাষ্প ঘনত্ব বলেছে, তো তাহলে আণবিক ভরের ফর্মুলা কি? M = 2D। দেখো আমরা জানি M = 2D, তাহলে 2 × কত হবে এখানে? 13, মানে হচ্ছে কত?
তোমার 26। এই দেখো 26, তাহলে উত্তর হবে কত? C2H2। খুব ভালো প্রশ্ন কিন্তু, হ্যাঁ এটা। আচ্ছা, 5-এর উত্তরটা দাও। নব বলো 5-এর উত্তরটা কি হবে? 5-এর উত্তরটা কি হবে? 5-এর উত্তরটা করতে গেলে তোমাদেরকে প্রশ্নটা লিখতে হবে। দেখি পেজটা কোথায় গেল? এই পেজে, এই পেজে তো প্রশ্ন আছে প্রচুর। দাঁড়াও। বাপরে বাপ, এত লিখেছি, কত কিছু লিখেছি, কত চ্যাপ্টার রিলেটেড সব নোটগুলো লেখা আছে, বাপরে বাপ।